যে মানুষ চলে গেলে তারপর বলে হেভি লোক ছিল। তো তিনি আরও যোগ্য সম্মান পেতে পারতেন। এখন তারা মাল্যদান করবেন, বলবেন খুব ভালো মানুষ ছিল, আরও সম্মান পাওয়ার কথা ছিল, এইসব বলবে। তৎকালীন 34 বছরের বাম শাসনের অবসানের জন্য মুকুল রায় মহাশয়ের কী অবদান ছিল চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে তার প্রয়াণে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। কিন্তু দলবদল করলে হয় কি, মানুষের মনে, সাধারণ যে কর্মী যে কোনো রাজনৈতিক দলে, তাদের মনে একটা বিশাল ক্ষত জন্মায় যে কাকে বিশ্বাস করেছিলাম, কাকে ভরসা করে বুক চিতিয়ে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে পরিবর্তনের লড়াই লড়েছিলাম। যদিও চোর প্রার্থরা তারা বহাল তবিয়াতে বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয়। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল অ্যাফোরশেড পোস্টে পরীক্ষা, অর্থাৎ 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, সেই পরীক্ষা তো হয়নি। 16 সালকে মিলিয়ে 25 সাল সবাইকে একসঙ্গে নিয়েছে। সুতরাং সরকার, আইন কানুন, সুপ্রিম কোর্ট এদের আইন কানুন মানছেন না। মুকুল রায়, এটা তো অস্বীকার করা যায় না, তিনি অনেক বড় এবং দক্ষ একজন রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন। যদিও চাকরিচোর পার্থ একসময় তাকে বলেছিল কাঁচরাপাড়ার কাঁচরা ছেলে, যখন তিনি তৃণমূল সঙ্গ ত্যাগ করেছিলেন। যাই হোক, সেগুলো তাদের রাজনৈতিক বিষয়। আমি এ রাজ্যের একজন শিক্ষক হিসেবে যতটুকু রাজনীতির চর্চা করি, সেক্ষেত্রে তাকে আমি একজন বিচক্ষণ দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই আমার তাকে মনে হয়েছে, বা তার প্রতি আমার আজকের দিনে গভীর শ্রদ্ধা। তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। যোগ্য লোক যোগ্য সম্মান পায় না এই সমাজে, এগুলো তো বহমান। মানুষ মৃত্যুর পর জানতে পারে মানুষটা কে ছিলেন, সমাজে তার অবদান কী ছিল, বা একটা রাজনৈতিক দল গড়ে তোলার ক্ষেত্রে তৎকালীন 34 বছরের বাম শাসনের অবসানের জন্য মুকুল রায় মহাশয়ের কী অবদান ছিল, যারা রাজনীতির চর্চা করেন, অবিরত করে চলেছেন, তারা জানেন। এখন তারা মাল্যদান করবেন, বলবেন খুব ভালো মানুষ ছিল, আরও সম্মান পাওয়ার কথা ছিল, এইসব বলবে। এগুলো হয়ে এসেছে শতাব্দীর পর শতাব্দী ধরে হয়ে এসছে, বছরের পর বছর, যে মানুষ চলে গেলে তারপর বলে হেভি লোক ছিল। তো তিনি আরও যোগ্য সম্মান পেতে পারতেন, তা আমার মনে হয়। সবাই বলছে তো, শুনছি আমি, মাল্যদান করছে, স্মরণ করছে, ঠিকই আছে। আমারও পক্ষ থেকে, চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পক্ষ থেকে তার প্রয়াণে গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। দেখুন, মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় যদি দেখেন, যারা ফেজ 1 and 2, 9 and 10, 11 and 12, যারা ফেজ 1 and 2 এর মধ্যে বিলং করে, কোনো রকম অ্যালিগেশন নেই। তা সত্ত্বেও ইলিগ্যালিটিস থাকার কারণে চাকরি বাতিল হয়েছে। আমরা ঝাড়গ্রাম ডিএম অফিসে যাচ্ছি, আগামীকাল বৈঠক আছে। কেন্দ্রীয় জাতীয় তপশিলি কমিশনের পক্ষ থেকে আধিকারিকরা আসবেন। নির্দিষ্টভাবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে চিঠি এসেছে। সেই বৈঠকে রাজ্য সরকারের 18 জন প্রতিনিধি, তার মধ্যে মুখ্য শিক্ষা সচিব তিনিও থাকবেন। আমরা যারা আদিবাসী যোগ্য শিক্ষক শিক্ষিকা, তপশিলি যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের প্রতিনিধিরাও নির্দিষ্টভাবে প্রশাসনের আলোচনার ভিত্তিতে আমরা সেই বৈঠকে অংশগ্রহণ করব। আমাদের সুস্পষ্ট বক্তব্য, চাকরি যদি যোগ্য হয়, যুদ্ধ শেষে আসবে জয়। এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি কোনো দিন যেতে পারে না। সুতরাং এসটি কমিশন যখন আসছে, সংবিধানের 338-এর এ ধারা প্রয়োগ করে, যেহেতু কোনো অভিযোগ নেই, তাহলে রাষ্ট্র চুরি করেছে, নেতারা চুরি করেছে, স্পষ্টভাবে জানা গেছে। সুতরাং সেই পিছিয়ে পড়া আদিবাসীদের, তপশিলি জাতিদের স্বার্থ সুরক্ষার জন্য, তাদের যোগ্য চাকরি ফেরাবার জন্য কমিশন তার আইন প্রয়োগ করবেন।
আমরা সেই আশায় আছি। যদিও চোর পার্থরা তারা বহাল তবিয়তে বলছে দুর্নীতি কোনো ইস্যুই নয়। আমরা যতক্ষণ বেঁচে আছি আমরা রাজ্যের মানুষের কাছে সর্বশেষ পর্যন্ত বিভিন্ন অথরিটির কাছে, আমাদের যারা অভিভাবক, সংবিধানের পিলার, তাদের কাছে আমরা বারবার যাব। যেমন করে কলকাতা হাইকোর্টে আমরা আসছি, মামলা করছি। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল অ্যাফোরশেড পোস্টে পরীক্ষা, অর্থাৎ 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, সেই পরীক্ষা তো হয়নি। 16 সালকে মিলিয়ে 25 সাল সবাইকে একসঙ্গে নিয়েছে। সুতরাং সরকার আইন কানুন, সুপ্রিম কোর্ট এদের আইন কানুন মানছেন না। সুতরাং আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করছি, আজও আশায় আছি, কোনো না কোনোভাবে যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফিরবে এবং এই অপদার্থ সরকার তারা সেই চাকরি ফিরিয়ে দিতে বাধ্য হবেন। দিনের শেষে যোগ্যদের জয় হবে এই আশায়। যোগ্য শিক্ষকদের বা যে কোনো শিক্ষকদের একটা নীতি থাকা দরকার। তো আমরা পশ্চিমবঙ্গের যে ভৌগোলিক অবস্থান বা আমাদের যে শিক্ষা দীক্ষা, তাতে আমরা কোনো উন্মাদনার যে পলিটিক্স, আমরা সেই পলিটিক্সে নেই। আমরা কোন পলিটিক্সে আছি? যেখানে বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত প্রজন্মকে স্বাবলম্বী করার লড়াই, যেখানে কর্মসংস্থানের লড়াই, রুজির লড়াই, যে স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করার লড়াই, নারীদের সুরক্ষা দেওয়ার লড়াই, সেই লড়াইয়ে আমরা আছি। আর আমি কখনোই নীতিভ্রষ্ট হয়ে কোনো উন্মাদনার যে রাজনীতি, সেই রাজনীতিতে আমরা যাব না। নির্দিষ্টভাবে আমার যে নীতিগত অবস্থান, তাতে কোনো দলে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না, সেখানেই থাকব। আর দল বদল করা যে অন্যায় আমি বলছি না, কিন্তু দল বদল করলে হয় কি, মানুষের মনে, সাধারণ যে কর্মী যে কোনো রাজনৈতিক দলে, তাদের মনে একটা বিশাল ক্ষত জন্মায় যে কাকে বিশ্বাস করেছিলাম, কাকে ভরসা করে বুক চিতিয়ে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে পরিবর্তনের লড়াই লড়েছিলাম, এই একটা কষ্ট জন্মায়। সুতরাং যারা দলবদল করে তাদের ক্ষেত্রে এই নীতি নৈতিকতা ভুলে গিয়ে কেবলমাত্র নিজের কিছু পাবার জন্য, নিজে এমএলএ হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য এই কাজগুলো না করাই ভালো। আমি এটাই বিশ্বাস করি না। সুতরাং আপনাকে স্পষ্টভাবেই আমি বললাম, নিশ্চয়ই আপনি বুঝে নেবেন। কোনো উন্মাদনায়, আমাদের একই দেহে আমি হিন্দু, একই দেহে আমি মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ। সুতরাং এই কনসেপ্ট থেকে আমি কখনোই কোনো উন্মাদনার রাজনীতিতে যাব না।